দেখো তো আমাদের সিলেবাসের যেটুকু বাকি ছিল আমার পার্টে, সেটা যে এই যে এমও অ্যাপ্রোচ আর এই যে অংশটা, ঠিক আছে, এই অংশটা আমাদের বাকি ছিল। আমি তোমাকে বলেছিলাম এইচএস থেকে বইটাকে জাস্ট পড়লেই তোমাদের কাজ হবে, 11-এ ছিল তোমাদের, এটা আমরা এরপরে দেখবো, তাহলে আমার অংশটা শেষ হয়ে যাবে। আশা করি বাকিগুলো তোমাদের অনেকটাই শেষ হয়েছে, ঠিক আছে। চলো আস্তে আস্তে দেরি হয়ে যাবে। তাহলে পড়বো আমরা আজকে মড, দ্যাট ইজ মলিকুলার অরবিটাল থিওরি, আণবিক কক্ষক তত্ত্ব। দেখো তাহলে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অণুর যে এগুলো হবে সেরকম, যেমন ধরো হাইড্রোজেন, তাহলে কি হবে 1s1s দিয়ে তৈরি হবে, হিলিয়াম হচ্ছে 2s2s, এরকম করে তাদের যে অ্যাটমিক অরবিটাল গুলো আছে তখন তারা চলো কে করেছিল এখানে না 1932 তে জয়েন তোর তো টাইমে এসো সোনারা, 1932 তে বিজ্ঞানী হুন্ড অ্যান্ড মুলিকান দে told this theory কি হিসাবে হবে আমাদের না লিনিয়ার অ্যাটমিক লিনিয়ার কম্বিনেশন LCAO, এই LCO এর উপরে ভিত্তি করে মানে পারমাণবিক কক্ষকের রৈখিক সমন্বয়, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল, রৈখিক সমন্বয় ভিত্তি করে এই তত্ত্বটি রচিত বলে। একে অনেক সময় কি করি বলা হয় এখানে না LCAO-M, মলিকুলার তত্ত্বও বলা হয়। তাহলে কি কি আমাদের এর মূল যে বক্তব্য সেগুলো কি না, একাধিক পরমাণু পরস্পর যুক্ত হয়ে অনুগঠন করলে পারমাণবিক কক্ষকের অস্তিত্ব লোপ পেয়ে নতুন ধরনের ইলেকট্রনীয় কক্ষকের সৃষ্টি হয়, যাকে বলা হয় মলিকুলার অরবিটাল বা মলিকুলার অরবিটাল is formed from atomic orbital। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এটা। 2 নম্বর বলছে সমশক্তি বিশিষ্ট বা প্রায় সমান, দেখো ছবি আমরা আঁকবো একটু পরে, মানে ইকুয়াল এনার্জি অথবা নিয়ারলি ইকুয়াল। 1 মিনিট দাঁড়ায়, দরজাটা বন্ধ করবো, কাজ চলছে। টাইম আইরে বাবারা, তাহলে কি বললাম আমরা যে একদম ইকুয়াল এনার্জি অথবা নিয়ারলি ইকুয়াল, এরকম করে কি ক্লাস নেওয়া যায়? একবার এ আসছে একবার ও আসছে করে আর ঢুকতেই দেবো না। তো
তাহলে এই যে অ্যাটমিক অরবিটাল বলা হচ্ছে এখানে, এই অ্যাটমিক অরবিটাল গুলোকে আমাদের কি হতে হবে, সেম এনার্জি, মানে কাছাকাছি অথবা একদম একই এনার্জেটিক অর নিয়ারলি সেম এনার্জেটিক হতে হবে। তাহলে এদের মধ্যে আমাদের এটা অনেক ভালো হয়, বন্ধন যে পদের যে কম্বিনেশনটা সেটা অনেক ভালো হবে বা তৈরি করে। যেমন এই 1s কক্ষকের সঙ্গে 1s, দে ক্যান কম্বাইন টু ইচ আদার ভেরি ইজিলি, বাট 1s এর সঙ্গে যদি তুমি 2s করো, দে কান কম্বাইন টু ইচ আদার, দে আর এনার্জেটিক্যালি ডিফারেন্ট। এটা হচ্ছে 2 নম্বরে। 3 নম্বরে বলছে কোনো আণবিক কক্ষকে বিশেষ কোনো পরমাণুর অধিকারে না থেকে সমগ্র অণুর সম্বন্ধে যুক্ত হয়ে যাবে। এরপর আমরা যেহেতু এরকম করে ছবি আঁকবো, দেখবে একটু পরে এরকম করে ছবি আঁকবো, তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে। তাহলে এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল। এইগুলো যেগুলো তৈরি হবে এগুলো হচ্ছে আমাদের মলিকুলার অরবিটাল। ফলে তৈরি হওয়ার পরে কিন্তু এরা আর এদের দখলে থাকবে না, পুরোপুরি অণুর সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে যাবে। অণুতে উপস্থিত পরমাণু সময় নিউক্লিয়াসগুলি সম্মিলিতভাবে বহুকেন্দ্রিক নিউক্লিয়াস রূপে আচরণ করবে। তাহলে এটা গেল 3 নম্বর, এটা পড়ে দেখবে বইগুলো, তাহলেই হবে। আর এন সংখ্যক পারমাণবিক মানে এন সংখ্যক, যদি এন সংখ্যক অ্যাটমিক অরবিটাল হয় তাহলে কম্বাইন করলে আমরা কি পাবো না, এন নাম্বার অফ মলিকুলার অরবিটালও আমরা তখন পাবো। ঠিক আছে, তাহলে অ্যাটমিক অরবিটাল যদি এন সংখ্যক হয় তাহলে মলিকুলার অরবিটালও হবে আমাদের এন সংখ্যক। তাহলে দুটি পারমাণবিক কক্ষ হলে দুটি আণবিক কক্ষ তৈরি হবে। এদের একটির শক্তিমাত্রা বন্ধনে গঠনকারী পারমাণবিকগুলির শক্তি থেকে কম হয়, অন্যটির শক্তি কম। তাহলে এই যে দুটো আমাদের তৈরি হবে মনে করো, তার মধ্যে এইটাকে আমরা বলবো এখানে বন্ডিং, আর যেটা আমাদের উপরের দিকে থাকবে অধিক শক্তি সম্পন্ন যেটা হবে সেটা হবে আমাদের অ্যান্টি বন্ডিং। ওকে, অ্যান্টি বন্ডিং এমও। তাহলে যে দুটো অ্যাটমিক অরবিটাল কম্বাইন করে আমরা মলিকুলার অরবিটাল পেলাম, যেটার নিচের এনার্জি সেটা হবে বন্ডিং এমও, আর যেটা অ্যান্টি বন্ডিং বা বেশি এনার্জি সেটা হবে অ্যান্টি বন্ডিং। এটা গেল 4 নম্বর। 5 নম্বর আমাদের হচ্ছে কি না, কোনো আণবিক কক্ষকের আকৃতি নির্ভর করে ওই কক্ষকটি যেসব পারমাণবিক কক্ষকে মিলনত হয়েছে তাদের আকৃতির উপর। মানে ধরো 1s এর সঙ্গে যদি 1s কম্বাইন করে তার যা শেপ হবে, 2pর সঙ্গে যদি 2p কম্বাইন করে তাহলে তার শেপ আলাদা হবে। তার মানে কি, এর যে মলিকুলার অরবিটালের শেপ আর এর মলিকুলার অরবিটালের শেপ ডিফারেন্ট হবে, মানে এর যেরকম হবে এর কিন্তু আলাদা হবে। আমরা ছবিগুলো আঁকবো একটু পরে, দেখবো তখন আমরা এটা দেখতে পাবো। আচ্ছা, তাহলে এটা গেল 5 নম্বর। দিন আমরা আসবো 6 নম্বরে। আর মনে করো এইখানে তোমার একটা ইলেকট্রন আছে আর এইখানে একটা ইলেকট্রন আছে, তাহলে এরকম করে এইখানে গিয়ে এরকম করে আমাদের তৈরি হওয়ার কথা, দুটো ইলেকট্রনই এইখানে আসবে। প্রিন্সিপালটাকে আমাদের কি প্রিন্সিপাল বলি, আবাও প্রিন্সিপাল। তো আবাও প্রিন্সিপাল এখানে আমাদের কাজে লাগবে, ইলেকট্রন দ্বারা ভর্তি হবে, মানে দুটোই তখন এইখানে যাবে, যেহেতু লোয়ার এনার্জি স্টেটে থাকবে, দুটোর বেশি ভর্তি হতে পারবে না। এবার এখানে যদি কোথাও দুটো থাকবে তাহলে তখন আরেকটা এখানে যেতে, এইভাবে হতে হতে যাবে। ইলেকট্রনগুলি প্রথমে সর্বনিম্ন কক্ষকে প্রবেশ করবে, তারপরে দুটো হয়ে গেলে পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে যাবে, ঠিক যেমন করে অ্যাটমিক অরবিটাল ভর্তি হয় ঠিক সেরকম। আর পারমাণবিক কক্ষকের মতোই একটি আণবিক কক্ষক সর্বাধিক দুটি ইলেকট্রন করতে পারবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন সেখানে থাকতে পারবে, কটা, দুটো, ঠিক আগের মতোই। আর এই দুটো ইলেকট্রনের ঘূর্ণন সর্বদা উল্টোমুখী হবে, সেটা আমরা লিখেছি, তবে একটা এইদিকে হলে একটা এইদিকে হবে, দুটো উল্টো দিকে হবে। সমশক্তি সম্পন্ন আণবিক কক্ষগুলি যতক্ষণ খালি থাকে ততক্ষণ ইলেকট্রনগুলি একইভাবে ওই কক্ষগুলি দখল করে, প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে। এটা হুমসের সূত্র, এগুলো আমরা যতক্ষণ জানি। আণবিক কক্ষগুলি জন্য একই দিকে আছে, দেখো এইখানে আমি যখন দুটো একটা একটা করে এঁকেছিলাম তখন দেখো ওদেরকে একই দিকে এঁকেছিলাম, তাই না, এইদিকে আর এইদিকে। আমি এখানে আরেকটা যখন দিলাম তখন সেই জন্য এরা একই দিকে থাকবে, অ্যাটমিক অরবিটালে প্রথমে এরা একই দিকে থাকবে যতক্ষণ পর্যন্ত খালি থাকবে। এরপরে ভর্তি যখন হবে তখন তার উল্টো দিক থাকবে, যদি আরেকটা থাকতো তাহলে আরেকটা এখানে হতো আমাদের, তাহলে আরেকটা তখন আমাদের এরকম হতো। দিস ইজ অ্যাকচুয়ালি দিস।
তাহলে এই ছিল আমাদের মেন বক্তব্যগুলো, সাতটা, যে কি আমাদের অ্যাকচুয়াল পার্থক্য এবং কি হয় এখানে। পারমাণবিক কক্ষ হচ্ছে একত্রে পার্থক্য যদি দেখি পারমাণবিক এবং আণবিক কক্ষের, পারমাণবিক কক্ষ হচ্ছে একত্রে ইলেকট্রন মেঘ একটি নিউক্লিয়াসের অধীনে থাকে, একত্রে ইলেকট্রন মেঘ একাধিক নিউক্লিয়াসের অধীনে থাকে আণবিক কক্ষ ক্ষেত্রে। আর পারমাণবিক কক্ষগুলি বিশুদ্ধ প্রকৃতির, কিন্তু এখানে যে অ্যাটম মলিকুলার অরবিটাল হবে, তাহলে অনেকগুলো পারমাণবিক কক্ষকে সমন্বয়ে গঠিত, ফলে এদেরকে আমরা হাইব্রিড বলতে পারি। পারমাণবিক কক্ষগুলি সরল আকৃতি বিশিষ্ট হবে, হয় এগুলো হলে তোমার স্ফেরিক্যাল হবে, নাহলে ডাম্বেল শেপ হবে। এগুলো হচ্ছে আমাদের অ্যাটমিক অরবিটালের শেপ, এগুলো তোমরা পড়েছো। আর কিন্তু এই ক্ষেত্রে দেখবো আমরা এরকম করে আঁকবো, দেখবে এরকম করে আঁকবো, দেখবো একটু করে আমি আঁকবো এই পাশে, এরকম করে এখানে এরকম করে শেপ দেখতে পাবো, আঁকবো একটু করে। কিন্তু এগুলো আমাদের জটিল আকৃতি বিশিষ্ট হবে, সেজন্য সবগুলো আমরা আঁকতে পারবো না। আর অ্যাটমিক অরবিটালে এস, পি, ডি, এফ ইত্যাদি চিহ্ন দ্বারা পারমাণবিক কক্ষগুলি প্রকাশ করা হয়। আর একে প্রকাশ করি আমরা সিগমা, সিগমা স্টার, যেমন এর ক্ষেত্রে হবে, এটাকে সিগমা বললে এটা আমরা সিগমা স্টার বলবো, সিগমা, সিগমা স্টার, পাই, পাই স্টার, ডেল্টা যদি কোথাও থাকে তাহলে ডেল্টা স্টার, এরকম দিয়ে আমরা এদেরকে চিহ্নিত করা হয়। তাহলে এটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড যে আইডিয়াটা সেইটা। এবার হচ্ছে আমাদের এলসিওটা কিভাবে হয়, সো হাউ দি এলসিও ইজ অকার। ওকে, আমরা লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল, তাহলে এলসিওটা কিভাবে হয় সেটা আমরা এখানে দেখি। এলসিও কিরকম ভাবে না, পারমাণবিক কক্ষক সমূহের রৈখিক সমন্বয়ের ফলে, আমি আগে ছবিগুলো আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, নাহলে বুঝতে সুবিধা হবে না। ধরো আমরা এখানে পারমাণবিক কক্ষক হিসাবে 1s কে নিচ্ছি, ওকে, আর তার সঙ্গে আমাদের আরেকটা পারমাণবিক কক্ষক 1s যুক্ত হচ্ছে, 1s। এরপরে যখন এদের মধ্যে অ্যাডিশন হবে, এখানে এরা যখন পরস্পরের সঙ্গে যুক্ত হবে, এটা 1s, এটা বোথ আর অ্যাটমিক অরবিটাল, অ্যাটমিক অরবিটাল, আর এটা হচ্ছে আমাদের অ্যাটমিক অরবিটাল। তাহলে দুটো অ্যাটমিক অরবিটাল, তাহলে এখানে একটা টোটাল আমাদের প্লাস হয়, এখানে একটা ইলেকট্রন আছে নিউক্লিয়াস এবং প্লাস থাকে। এরা যখন যুক্ত হবে, মানে যখন এরকম কম্বিনেশন, এদের মধ্যে কি হতে পারে, দুজনের মধ্যে অ্যাডিশন হতে পারে অথবা দুজনের মধ্যে আমাদের সাবট্রাকশন হতে পারে। তো দিস আর দি টু কন্ডিশন। এরকম হচ্ছে, তাহলে এখানে ডট করলে যদি প্লাস হয়, এটা যদি সাবট্রাকশন হয় মানে মাইনাস, আবার ডট প্লাস, ওই 1s এই আছে। এদের মধ্যে যদি আমাদের এখানে সাবট্রাকশন হয় তাহলে কি হবে, তাহলে তখন শেপটা কিরকম হবে। তাহলে এই দুজনেই হচ্ছে আমাদের অ্যাটমিক অরবিটাল, এটাও অ্যাটমিক, এটাও অ্যাটমিক, এটাও অ্যাটমিক। এরপর আমরা এখানে মলিকুলার অরবিটাল পাবো না। সো এই অক্সিস বরাবর ওরা এখানে পাশাপাশি আসছে, এবং এরকম এসে পরে দেখো ওরা এরকম একটা শেপের মলিকুলার অরবিটাল তৈরি করবে না। দিজ আর দি মলিকুলার অরবিটাল, এখানে যেগুলো আঁকবো এখানে নিচের দিকে মলিকুলার অরবিটাল। তাহলে এর টোটালটা একই ফেজে থাকবে, দুটো এরকম করে থাকবে। তাহলে এটাকে যদি আমরা সাই বলি এখানে, মানে সাই বন্ডিং হবে, তাহলে আমাদের এটা সেই জন্য সাই বি, আমি পুরো কথাটা এখানে লিখছি, সাই বন্ডিং হবে। আর যদি ওদের মধ্যে সাবট্রাকশন হয় তাহলে তখন কি হবে না, এইখানে ওদের মধ্যে একটা নোড কাজ করবে, দিস ইজ দেয়ার এক্সিস অ্যান্ড ওয়ান উইল বি দিস সাইড অ্যান্ড অ্যানাদার উইল বি ইন দিস সাইড। তাহলে যদি তুমি এই দিকটাকে প্লাস বলো তাহলে তখন এই দিকটাও আমাদের প্লাস থাকবে, বাট দেয়ার উইল বি এ নোড, এইটাকে আমাদের এখানে নোডাল প্লেন আর কি, নোডাল প্লেন বা নোড এখানে আমাদের থাকবে। তাহলে এখানে কোনো ইলেকট্রন ডেনসিটি থাকবে না, অ্যান্ড দিস ওয়ান ইজ কল্ড দি সাই এ, যেটার নাম হচ্ছে অ্যান্টি বন্ডিং। ওকে, সাই অ্যান্টি বন্ডিং, তাহলে এটা নোডাল প্লেন, এখানে সাই অ্যান্টি বন্ডিং। তাহলে অ্যান্টি বন্ডিং বা অনুবন্ধী, অননুবন্ধী এদেরকে আমরা এখানে বলবো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্টি বন্ডিং। তাহলে এদের মধ্যে এনার্জি কার বেশি হবে, এনার্জি এটার বেশি হবে, এটার এখানে কম হবে। তাহলে কি হলো এখানে সেটা আমরা এবারে কথায় একটু বলে শোনাই। দেখো, তাহলে পারমাণবিক কক্ষক সমূহের রৈখিক সমন্বয়ের ফলে আণবিক কক্ষক গঠিত হয়। তাই হলো রৈখিক সমন্বয়, তাহলে যোগ হতে পারে নাহলে বিয়োগ হতে পারে। তরঙ্গ বলবিদ্যায় পারমাণবিক কক্ষকগুলিকে তাদের তরঙ্গ অপেক্ষক মানে ওয়েভ ফাংশন দ্বারা প্রকাশ করা হয়, সেজন্য সাই, সাই দিয়ে প্রকাশ করা আমরা জানি, ওটা শ্রোডিঙ্গার ইকুয়েশন অনুযায়ী বা অনুযায়ী। তো শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ সমাধান করে এই তরঙ্গগুলো অপেক্ষকগুলির মান পাওয়া যায়। তো পারমাণবিক কক্ষকের মতো আণবিক কক্ষকের ক্ষেত্রে ইলেকট্রনের আচরণ বর্ণনা করার জন্য শ্রোডিঙ্গারের তরঙ্গ সমাধান গঠন করা সম্ভব, কিন্তু খুব কমপ্লেক্স হবে, বুঝতেই পারছো।
কিন্তু এই তরঙ্গ সমীকরণ এতই জটিল প্রকৃতির যে তা সমাধান করে আণবিক কক্ষকের তরঙ্গ অপেক্ষক নির্ণয় করা সহজসাধ্য নয়। তাই আণবিক কক্ষকের তরঙ্গ অপেক্ষক নির্ণয় করার জন্য একটি বিকল্প আনুমানিক পদ্ধতি ব্যবহার করা হয়। একে পারমাণবিক কক্ষক সমূহের লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল বলা হয়। পারমাণবিক কক্ষক সমূহের রৈখিক সমন্বয় পদ্ধতি বলে। এখন একটি হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণু মনে করো হাইড্রোজেন, যদি আমরা দেখি এক্সাম্পল হিসাবে যদি মনে করি হাইড্রোজেন, তাহলে এটা হোমোনিউক্লিয়ার। তুমি এখানে কি নিতে পারো? হিলিয়াম নিতে পারো, He2, তুমি এখানে ক্লোরিন নিতে পারো, তুমি এখানে O2 নিতে পারো, অর আর হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলস। তো এক্ষেত্রে আমরা যদি হাইড্রোজেনটাকে এখানে এক্সাম্পল হিসাবে নিই, তাহলে কি হবে? এর ক্ষেত্রে এলসিও মানে হাইড্রোজেনের এ একটা 1s আছে, এর একটা 1s আছে, দুটো হাইড্রোজেন। হাইড্রোজেন দুটোকে যদি আমি HA এবং HB বলি, তাহলে H এর 1s আর HB এর 1s যুক্ত হয়ে পরে H2 তৈরি করার কথা। তাহলে ধরো এই ক্ষেত্রে সাই এ সাই বি, তাহলে সাই এ সাই বি যোগ করলে এটা স্মল বি, সাই স্মল বি আর সাই স্মল এ এখানে। তাহলে তখন বলছে তাহলে সাই বি করছে, মানে এর ক্ষেত্রে যদি এটা আমাদের সাই এ হয় ওর তরঙ্গ অপেক্ষক, এটা যদি সাই বি হয়, তাহলে সাই বন্ডিং ইকুয়ালস টু কি হবে বলো তো? বলো উপরে ছবি দেখে বলো, সাই এ প্লাস সাই বি। তার মানে এটা 1s আছে ঠিক আছে, কিন্তু তরঙ্গ অপেক্ষকটা হবে সাই এ। যোগ করা যায় অ্যাকচুয়ালি তরঙ্গ অপেক্ষক গুলো, আর এই ক্ষেত্রে এটা হবে সাই অফ এ মাইনাস সাই অফ বি। তাহলে এই সাই বি সমান এইটা হবে, আর সাই এ মানে অ্যান্টি বন্ডিং এর জন্য কি হয়ে যাবে না, সাই এ ক্যাপিটাল এ মাইনাস সাই ক্যাপিটাল বি। তাহলে এরকম করে আমরা যেটা পাবো সেইটার ছবিটাই উপরে আমাদের দেখো আঁকা আছে। তাহলে এটা হচ্ছে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা। এই তরঙ্গ দুটিকে হয় যোগ করে পাওয়া যায়, এই যে অ্যাডিশন করে, অথবা তরঙ্গ অপেক্ষক দুটিকে বিয়োগ করলে আমরা নতুন যেগুলো পাবো সেইটাই হচ্ছে তার আণবিক কক্ষক বা আণবিক অরবিটাল আমরা এখানে পাবো। তাহলে পারমাণবিক কক্ষক দুটি তরঙ্গ অপেক্ষকের সমষ্টির দ্বারা, এই তরঙ্গ অপেক্ষকের সমষ্টি, বুঝতে পেরেছো? সাই এ প্লাস সাই বি যদি হয়, তাহলে বন্ডিং মলিকুলার অরবিটাল বা সাই বি তৈরি বন্ডিং এমও, এমওটা আমাদের উপরে লেখাই আছে তাই আর এমও লিখছিলাম না। আর যদি বিয়োগ ফলের দ্বারা প্রাপ্ত হয় তাহলে তবে সাই অ্যান্টি বন্ডিং এমও আমাদের এখানে তৈরি হবে। তাহলে দুটি হাইড্রোজেন পরমাণুর 1s কক্ষকদের সঙ্গে তো বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং পাচ্ছি আমরা, ছবিটা এখানে দেখানো আছে দেখো। সুতরাং বন্ডিং মলিকুলার অরবিটালে হাইড্রোজেন পরমাণু দ্বয়ের নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী অংশে ইলেকট্রনিক মেঘ বন্দি করা যাবে। তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রন ডেনসিটি এই মধ্যখানে বেশি থাকবে, আর এখানে মধ্যখানে শূন্য থাকবে অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে। তাই বন্ডিং মলিকুলারের শক্তিমাত্রা এখানে কম হবে, আর অ্যান্টি বন্ডিং এর শক্তিমাত্রা তুলনায় বেশি হবে, কারণ এখানে ইলেকট্রনের মেঘগুলো পরস্পরের দিকে সরে আছে, দুদিকে আছে দেখো, এবং একটা নোডাল প্লেন আছে। যত নোডাল প্লেনের সংখ্যা বাড়বে তত তার ইয়ে বাড়তে শুরু করবে, মানে শক্তি এখানে বাড়তে শুরু করবে, শক্তি স্তর তত এখানে বাড়বে বা এনার্জি বাড়তে থাকবে। তাহলে অ্যান্টি বন্ডিং এর এনার্জি এখানে বেশি হবে। আর এখানের মধ্যে দেখো এটা এখানে বাড়ছে, এটা এগুলো গোল লিখবে, এটা গোল হবে, এটা অ্যাকচুয়ালি গোল হবে না, এটা এরকমই হবে। আর অ্যান্টি বন্ডিং হলে কি হচ্ছে না, এনার্জি ওখানে বাড়ছে, তাই না? সৃষ্ট কণার কক্ষক বা ইলেকট্রন তরঙ্গের বিস্তার হ্রাস পাচ্ছে এবং আমরা একটা নোডাল প্লেন পাবো, তার জন্য এখানে এটা। তাহলে কি হয় যদি আমরা অরবিটালের ছবি হিসাবে দেখি, মানে সাইয়ের ছবি হিসাবে, তাহলে দেখো এরকম করে হওয়া উচিত। ধরো তোমার এখানে সাইয়ে যদি এরকম দেখতে হয়, এরকম করে দিস ওয়ান ইজ সাইয়ে, আর নিচে আমাদের ঠিক একই রকম ভাবে ধরো সাই বি আছে, এটা হচ্ছে সাই বি। তাহলে সাইয়ে সাই বি যখন অ্যাডিশন হবে, এটা হচ্ছে আমাদের তরঙ্গ অপেক্ষক গুলোর ক্ষেত্রে, ছবিটা একটু বই থেকে ভালো করে দেখবে, হ্যাঁ বইগুলো একটু। তাহলে তরঙ্গ অপেক্ষকের সমষ্টি যখন হবে, তখন এইটা যদি ওর অ্যাম্পলিটিউড ছিল, এখন এইখানে যদি এইটা ওর অ্যাম্পলিটিউড ছিল, এখন কি হয়ে যাবে না, এই অ্যাম্পলিটিউডটা এখানে বেড়ে যাবে। মলিকুলার ওয়েট দেখতে কেমন হবে না, দিস উইল ইনক্রিজেস, দিস উইল ইনক্রিজেস, এটা ইনক্রিজ করবে। এইখানের এই হাইটটা এখানে দেখো বাড়তে থাকবে, বুঝতে পেরেছো? এই হাইটটা এখানে বাড়বে, অ্যাম্পলিটিউডটা এখানে বাড়বে। আর যদি তোমার অ্যান্টি বন্ডিং যখন হবে, মানে এদের দুজনেরই যদি এখানে সাবট্রাকশন হয়, তাহলে তখন কি হবে আমাদের না, তখন এটা আমাদের ছোট হয়ে যাবে, অ্যাম্পলিটিউডটা তখন এরকম করে ছোট হতে থাকবে, মানে এইখান থেকে ছোট হয়ে যাবে। তাহলে যখনই তোমার এটা ছোট হয়ে যাবে, তাহলে সাই এ মাইনাস সাই বি বলবো একে আমরা, সাই এ মাইনাস সাই বি, আর এটা হবে সাই এ প্লাস সাই বি।
তাহলে এটা হচ্ছে আমাদের বন্ডিং আর এটা হচ্ছে আমাদের অ্যান্টি বন্ডিং। আর এটাকে নিষ্পন্দ তল বা নোডাল প্লেন বলে, সেটা আমরা এখানে বললাম। তাহলে শক্তিমাত্রা আমাদের সবসময় কার বেশি হবে না, সাই এ প্লাস সাই বি বেশি হবে। যদি করে এনার্জি দেখি আমরা, তাহলে কি দাঁড়ালো, এই দিক থেকে আমরা সাই এ নিলাম আর এই দিক থেকে একই এনার্জিরই আমরা সাই বি নিচ্ছি, যেহেতু হোমোনিউক্লিয়ার ডায়াটমিক্স। এইবারে যখন এদের মধ্যে মলিকুলার অরবিটালটা হবে তখন এটা এরকম করে হবে। নাও দিস ওয়ান ইজ কল্ড বন্ডিং এমও, আর উপরটা হবে আমাদের অ্যান্টি বন্ডিং এমও। কম্বিনেশন করলে তাহলে এইটাকে নিচেরটাকে আমরা এখন কি বলতে পারি, দিস উই মে কল্ড দিস সাই বি ইকুয়ালস টু সাই এ প্লাস সাই বি, এটা আমরা এতক্ষণ বললাম। আর এইটা হবে আমাদের সাই এ মানে স্মল এ ইকুয়ালস টু সাই এ মাইনাস সাই বি, সাবট্রাকশন হবে। এবার যদি মনে করো তোমার এইখানে একটা ইলেকট্রন থাকে আর এইখানে একটা ইলেকট্রন থাকে, তাহলে দুটো ইলেকট্রনই আমার কোথায় থাকবে এখন, এইখানে থাকবে। বুঝা গেল? তো সেই জন্য H2 এখানে স্টেবল মলিকুল হবে, আমরা পরে ওদের এটা আঁকবো। আর এই দিক থেকে আমাদের এখানে ধরো এনার্জিটা যাচ্ছে, তাহলে দেখেই বুঝতে পারছো কার এনার্জি বেশি, অ্যান্টিবন্ডিং এর এনার্জি আমাদের সবসময় বেশি হবে। তাহলে কি হচ্ছে দেখো, নর্মাল যে অ্যাটমিক অরবিটাল ছিল, কেন এখানে মলিকুলটা স্টেবল হবে, আমি এটা চেঞ্জ করি। নর্মাল যে আমাদের এইটা অ্যাটমিক অরবিটাল ছিল তার থেকে দেখো একটার ক্ষেত্রে এনার্জি কমছে, তাহলে এটা হচ্ছে আমাদের স্টেবিলাইজিং এনার্জি। এনার্জি কমা মানে স্টেবিলাইজ করা, তাহলে মলিকুলার অ্যাটমিক অরবিটাল থেকে মলিকুলারটা আসতে গেলে এনার্জি কমছে। আবার আরেক এইখান থেকে তখন আবার এদিকে বাড়বেও, তাহলে এটা হচ্ছে আমাদের অস্থায়ীকরণ শক্তি, অ্যান্টি বন্ডিং এমও এখানে পাবে। ঠিক আছে, সুতরাং এই ওই জন্যই দেখো দুটো ইলেকট্রনেই ওর যেটা লোয়ার স্টেবল সেইখানে থাকবে, দুটোই যদি এইখানে থাকে তাহলে তখন মলিকুলটা এখানে স্টেবল মলিকুল হবে। আস্তে আস্তে আমরা এগুলো এখানে আসবে। এবারে এইগুলো যদি মনে করো সিগমা হয়, মানে 1s হয়, সরি সিগমা না বলে 1s হয়, এটাও যদি তোমার 1s অরবিটাল হয়, আর তার মধ্যে যদি পরস্পরের মধ্যে সিগমা বন্ডিং থাকে, হাইড্রোজেন এবং হাইড্রোজেন মধ্যে সিগমা, তাহলে এই অরবিটালটার নাম আমরা কি দেব, সিগমা, বলো সিগমা। চাইলে তুমি 1sটা জুড়তে পারো, এখানে হবে কি, এটা সিগমা স্টার 1s, তাই না, যেহেতু দুটো 1s অরবিটাল থেকে তৈরি হয়েছে সেই জন্য সিগমা 1s, আর উপরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে সিগমা স্টার। তাহলে এটা হচ্ছে বন্ডিং আর এটা হচ্ছে আমাদের অ্যান্টি বন্ডিং অরবিটাল হবে। একই রকম ভাবে যদি মনে করো দুটো পি অরবিটাল কম্বাইন করে, যদি দুটো পি অরবিটাল কম্বাইন করে তাহলে তখন আমাদের কিরকম হবে, তাহলে দুটো পি অরবিটাল কেমন করে আসতে পারে, ধরো এবার দুটো পি অরবিটালের আমরা ধরছি এখানে, তাদের ছবিগুলো আমরা আঁকি। তাহলে দুটো পি অরবিটাল, ধরো দুটি 2pz যদি অরবিটাল আছে, 2pz অরবিটাল, অবশ্যই অ্যাটমিক অরবিটাল, তাহলে তখন কেমন হবে, 2pz যদি এটাকে আমরা জেড এক্সিস বলি এখানে, সো দিস ইজ মাই 1 2pz প্লাস, তাহলে এক্ষেত্রে আমরা জানি একটা প্লাস লিখতে একটা মাইনাস লিখতে হয়, ফেজগুলো ওদের আলাদা আলাদা হয়। আর তখন আমরা এই দিকটাকে এরকম করে লিখে এখানে লিখবো, সো দিস ইজ নাও প্লাস এন্ড দিস ইজ মাইনাস, এগেন দিস ইজ 2pz। এদের মধ্যে যদি এখানে অ্যাডিশন হয়, সমষ্টিগত সমন্বয় হয়, তাহলে তখন এখানে কিরকম তৈরি করবে, তখন দেখো তৈরি করবে এইরকম করে, এইরকম এইরকম। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই মাঝটা পুরোটা প্লাস, আর এইটা হবে মাইনাস, আর এটা হবে মাইনাস। তো দিস ওয়ান ইজ মাই সিগমা 2pz। লক্ষ্য করে দেখো হেড অন ওভারল্যাপিং হচ্ছে, তার মানে এরা এখানে সিগমা বন্ড তৈরি করবে, তাহলে এটা এরকম দেখতে লাগবে। আর এদের দুজনেরই যদি এখানে আমাদের সাবট্রাকশন হয়, দেখো ওকে, এই দুজনের যদি সাবট্রাকশন হয়, এখানে সাবস্টিটিউশন মনে হচ্ছে, এটা সাবট্রাকশন, তাহলে তখন দেখতে কেমন লাগবে না, এরা এখানে একটা নোডাল প্লেন হয়ে গিয়ে পরস্পর থেকে দূরে সরে চলে যাবে, এবং এইখানে ওর যেটা ছিল এটা শুরু করে এইরকম একটা করবে, আর এইখান থেকে এরকম করবে। তাহলে এক্ষেত্রে আমাদের এই দিকটা তখন হয়ে যাবে দেখো মাইনাস, আর এই ছোটটা দেখবে আমাদের প্লাস, আর এক্ষেত্রে এইটা হয়ে যাবে মাইনাস, আর এইটা হয়ে যাবে আমাদের প্লাস। নাও ক্লিয়ারলি দিস ইজ দি নোডাল প্লেন হবে এখানে, নোডাল প্লেন।
এবং এটা হলো রেন্টি বন্ডিং, তাহলে একে আমরা এখানে বলবো সিগমা স্টার 2pz। ছবিগুলো মাঝে মাঝে দিতে পারে যে কেমন হয় দেখতে, একে দেখাও। তাহলে এটা গেল যখন ওদের মধ্যে হেড অন ওভারল্যাপিং হবে। কিন্তু যদি মনে করো দুটো পিএক্স হয়, টু পিএক্স, টু নাম্বার অফ 2px অরবিটাল যদি হয়, তাহলে তখন কিরকম হতে পারবে? তাহলে জেড এক্সিসটা যদি আমরা ওদের নর্মাল এক্সিস বলি, তাহলে এগুলো তখন আর মুখোমুখি আসবে না। নাও দে উইল কাম জাস্ট লাইক দিস, সমান সমান করে দেবো। এটা একটা প্লাস, এটা একটা, এটা একটা। তাহলে এখানে যদি মনে করো তোমার এইটা এখানে প্লাস হয়, তাহলে এটা মাইনাস হবে, আর উপরেও তোমার এটা প্লাস, এটা মাইনাস। এখানে যদি এদের মধ্যে আমাদের অ্যাডিশন হয়, তাহলে তখন কিরকম দেখতে লাগবে না, এইখানে তখন একটা নোডাল প্লেন, আর এই উপরে পুরোটা জুড়ে প্লাস থাকবে, আর নিচে এখানে পুরোটা জুড়ে আমাদের মাইনাস থাকবে। বাট দিস ওয়ান উইল বি কল্ড পাই 2px, ল্যাটারাল ওভারল্যাপিং করে করছে, এখানে একটা প্লাস হয়ে গেল, এখানে একটা মাইনাস হয়ে গেল। এক্স এক্সিসটা আমাদের এই বরাবর যাবে, এটা তো বুঝতেই পারছো, এক্স এক্সিস এই বরাবর যাবে, এখানে এক্স এক্সিস, আর এটা জেড এক্সিসটা এই বরাবর আছে। হ্যাঁ, এই ছবিগুলোতে জেড এক্সিস এই বরাবর। এবার যদি মনে করো এদের মধ্যে সাবট্রাকশন হয়, তাহলে কিরকম হবে? যদি সাবট্রাকশন হয় তাহলে কি হবে না, এই তোমার যে ওদের ইয়েটা যাচ্ছিল প্লেনটা, একটা এইদিকে এরকম করে ঘুরে যাবে, আর একটা এরকম করে এরকম হয়ে যাবে। এখানে একটা আমাদের অলরেডি ইয়ে থাকবে প্লেন, আর এরকম করে আমাদের এইটা এদিকে চলে যাবে, আর এটা এদিকে চলে যাবে। তাহলে এখানে হচ্ছে আমাদের প্লাস মাইনাস, আর এটা হবে আমাদের প্লাস মাইনাস, পরস্পরের সঙ্গে ওরা এইভাবে এখানে সরে যাবে। তাহলে তাই যদি হয়, তাহলে তখন এইখানে কিন্তু এই কম্বিনেশনটা আমাদের লিখলে হবে না, এইখানে আমাদেরকে এইভাবে লিখবো, এইটা আমাদের এখানে প্লাস এবং মাইনাস, ঠিক আছে, আর প্লাস এইটা উপরের ফেজটার সঙ্গে মাইনাস নিচের ফেজটা প্লাস। এইবারে যদি সাবট্রাকশন হয় তাহলে এরকম ছিল। তাহলে এখানে আমাদের এগেন নোডাল প্লেন থাকছে, এটা তো ওদের ইয়ের প্লেনটা জাস্ট ভাগ করার জন্য, তাহলে এখানে আমাদের একটা নোডাল প্লেন এখানে থাকবে। তাহলে এইটা হওয়ার জন্য এর এনার্জি বেশি হবে, and this one is called the pi star 2px। সিমিলারলি এক্স এর জায়গায় জাস্ট অন্য কালিতে আমি একটু লিখে দিচ্ছি, এক্স এর জায়গায় তুমি যদি একে 2py করো, দেন এগুলো তখন তোমার px ছিল, এখন হয়ে যাবে py, এটাও তখন হয়ে যাবে পাই 2py, এটা হয়ে যাবে আমাদের পাই স্টার 2py। একদম দেখতে একই, শুধু এগুলো চেঞ্জ করে দিলে এখানে হবে। আচ্ছা, কন্ডিশনগুলো আমরা অলরেডি বলেছি, যেমন 1s এর সঙ্গে 2s আমাদের যুক্ত হতে পারবে না, তাই না? 1s এর সঙ্গে 2s যুক্ত হতে পারবে না। তারপরে সংযোজী পরমাণুদের পারমাণবিক কক্ষক দুটির মধ্যে অভিলেপনের মাত্রা বেশি হওয়া দরকার, তবেই আমাদের ওটা ওখানে ভালো বন্ডিং দেবে, নাহলে ওখানে দেবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এখানে এনার্জি কিরকম ভাবে ওভারল্যাপিং করবে অ্যাটমিক অরবিটাল গুলো এবং মলিকুলার অরবিটাল তৈরি করবে। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, যেটা অ্যাকচুয়ালি আমাদের দেখো সিলেবাস এখানে। চট করে আবার সিলেবাসটা দিকে যাই। তাহলে দেয়ার ক্যারেক্টারিস্টিক এসএস এসপি পিপি কম্বিনেশন বললাম তোমাদেরকে। এসপি হলো একই রকম ভাবে হবে, এসপির মধ্যে যদি হয় সেগুলো আমাদের হোমোনিকুলারের ক্ষেত্রে হবে না, এর ক্ষেত্রে দেখবো আমরা, কিন্তু ওদের ক্ষেত্রে ছবিটা আমি এঁকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়। আর তারপরে হচ্ছে আমাদের নন বন্ডিং অ্যাটমিক অরবিটাল হলো এমো ট্রিটমেন্ট অফ হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলস অফ ফার্স্ট এন্ড সেকেন্ড পিরিয়ড, এটা আমি শুরু করছিলাম, ঠিক আছে, ইনক্লুডিং এসপি মিক্সিং। স্যার আপনার কথাটা কেটে কেটে আসছে স্যার। কেন কেটে কেটে যাচ্ছে? এতক্ষণ ঠিকই তো ছিল, শোনা। এক মিনিট দাঁড়াও, হ্যাঁ, এটা হওয়ার কথা নয়। আর কারো হচ্ছে কি? না স্যার। হ্যাঁ, তার মানে যে বললে পারমিতা বললে নাকি? তোমার নেটওয়ার্ক কম আছে, বুঝতে পেরেছো? কে বললে? পারমিতা? না স্যার, স্যার আমার নেটওয়ার্ক তো ঠিকই আছে এখানে। তাহলে কেটে কেটে শোনার কথা নয়, বাকিদের তো অসুবিধা হচ্ছে না। আমি সকালেও ক্লাস নিয়েছি বা রেগুলারই নিচ্ছি ক্লাস, বুঝতে পেরেছো? যে বললে আবার কেটে জয়েন করো, দেখো ঠিক হয়ে যাবে মনে হয়। আচ্ছা, তাহলে অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে আমরা যদি এসপি মিক্সিংটা দেখি, তাহলে তখন কিরকম ছবিটা হবে না, এইটা যদি এস অরবিটাল হয় তাহলে তখন এটা তোমার পি অরবিটাল এরকম করে আসবে, তাহলে এটা হচ্ছে আমাদের এসপি মিক্সিং করে পাবো।
তাহলে এটা 2p z অরবিটাল, দিস ইজ 2p z এন্ড দিস ওয়ান ইজ যদি 1s বা 2s যাই হোক, এখানে 2s যদি একই এনার্জি নিতে হবে 2s, তাহলে এটা হচ্ছে এক্সিস অফ দিস টু, এরকম করে বরাবর আমাদের এক্সিসটা এখানে যাবে, তাহলে এই বরাবর এখানে এক্সিস। আর যদি তোমার এক্সিস বরাবর মিক্সিং না হয় তাহলে এটা এরকম করেও মিক্সিং হতে পারে, দেখো এরকম করে, ঠিক আছে। তাহলে এইখানে তোমার হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসটা এরকম, কিন্তু এইটুকু অংশ তখন ওভারল্যাপিং হচ্ছে এখানে, তখন এটা এরকম অ্যাপ্রোচে আসবে। তাহলে এটা 2px অর 2py, আর এটা 2s যেমন ছিল থাকবে এখানে, আর 2pz হলে এটা এরকম করে তৈরি করবে। তাহলে এই কক্ষের মধ্যে অভিলেপন সম্ভব নয়, কারণ 2px 2py সাপেক্ষে প্রতিসম নয়, সো দিস ইজ নট পসিবল, ওকে, বাট দিস ওয়ান ইজ পসিবল, এখানে পসিবল হবে, দিস ওয়ান ইজ পসিবল, ঠিক আছে। ক্লাস 11 এর বইটা দেখবে তাহলেই হবে, আর বেশি কিছু তোমাদের করার দরকার নেই, ওগুলো দেখবে তাহলেই পাবে। চলো নেক্সট আমরা যেটা আসবো বলছিলাম সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনে। দুটি 1s পারমাণবিক কক্ষকে সমন্বয়ে গঠিত দুটি আণবিক কক্ষ এটা তৈরি হলো আমাদের, তাহলে ওদের ক্ষেত্রে আমাদের কটা তৈরি হবে? যদি দুটি 1s হয় তাহলে দুটো হবে, দুটো 2s নিলে দুটো 2s হবে, আর তিনটে হলে মোট 6টি 2p হলো। তাহলে কি কি অরবিটাল আমাদের হতে পারে? দেখো, সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, এরকম করে আমরা যা পাবো, তাই না? এমনি হবে সিগমা 2pz, সিগমা স্টার, আমি অর্ডারগুলো লিখবো পরে, সিগমা স্টার 2pz, তেমনি হবে পাই 2px, পাই স্টার 2px, আর হলো আমাদের পাই 2py, আর হচ্ছে পাই স্টার 2py। আমাদের এখানে ডি অরবিটালের ইনভলভমেন্ট দরকার হয় না, এগুলো হচ্ছে আমাদের এখানে আণবিক তথ্য। এইবার ওদের এনার্জি অর্ডার কিরকম হবে সেগুলো আমরা এখানে দেখবো। তো যদি আমাদের আপ টু, আমি সরাসরি অ্যাপ্লিকেশনে যাচ্ছি, বেশি আর হাবিজাবি কথাতে যাচ্ছি না, কারণ তোমরা এগুলো সব দেখেছো, আপ টু নাইট্রোজেন পর্যন্ত, আপ টু নাইট্রোজেন, দ্যাট ইজ ফর H2, Li2, B2, C2, N2, এদের জন্য মলিকুলার অরবিটাল এনার্জি অফ মলিকুলার এনার্জি অর্ডার, তার অর্ডার কিরকম হবে এইটি কিন্তু তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এটা আমাদের যে মেন কাজ এখানে মনে রাখা, সেটা জানতে পারলে আমাদের এখানে হয়ে যাবে। তাহলে মোট কটা আণবিক হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তো টোটাল 10 মলিকুলার অরবিটালের আমরা এখানে লিখবো। তাহলে কিরকম করে লিখবো? এখানে এটা একটু চেঞ্জ করে দিই, দেখতে ভালো লাগবে। সেটা সিগমা 1s লেস দেন সিগমা স্টার 1s, কনফিউশন হলে বলবে, সিগমা 2s লেস দেন সিগমা স্টার 2s, লেস দেন দিয়ে এখানে একটা ব্র্যাকেটে, এদের দুজনের এনার্জি সেম হয় কারণ এরা একই রকম ভাবে উৎপন্ন হয়। দেখো, পাই 2px, যেহেতু px এবং py এর এনার্জি সমান সেই জন্য আর কি, পাই 2py, which in turn less than sigma 2pz, which in turn less than pi star 2px equals to এখানেও হবে pi star 2py, which in turn less হচ্ছে আমাদের sigma star 2pz, এটা পড়ে আছে। So this is actually the energy order for this one. এটা দুভাবে আঁকা যায়, একটা এইভাবে করা যায়, অথবা এরকম ভাবে করা যায়। কিরকম ভাবে? না, নিচ দিক থেকে আমরা যাব, এইদিকে আমাদের এনার্জি যাচ্ছে, এদিকে আমাদের এনার্জি যাবে, যদি এদিকে 1s জোড়ে, তাহলে এরকম করে এরকম, তাহলে 1s এর জন্য আমরা কি পাবো? এটা সিগমা 1s হচ্ছে সিগমা স্টার 1s, তারপর ধরো এখানে তোমার 2s আর এখানে তোমার 2s জুড়লো, তাহলে এখানে 2s হলে এটা হবে এরকম করে, এরকম এরকম, তাহলে এটা যদি 2s হয় তাহলে এটা হচ্ছে 2s, তাহলে 2s এর জন্য এইখানে হচ্ছে আমাদের সিগমা 2s, আর এখানে হবে আমাদের সিগমা স্টার 2s, হ্যাঁ কি না? সিগমা স্টার 2s।
এরপর আমাদের পি তিনটে আছে, দেখো পি 2p এ লিখে দিলাম। 2p মানে তিনটে হবে, একটা দুটো তিনটে। প্রথমে এরা সমান এনার্জিরই থাকবে, তেমনি এখানেও আমাদের 2p হবে, কিন্তু তিনটে হবে। যার যার ক্ষেত্রে পসিবল তার ক্ষেত্রে লিখবো, যার ক্ষেত্রে পসিবল হবে না তার ক্ষেত্রে দরকার নেই। হাইড্রোজেন হলে কি আর 2p থাকবে? থাকবে না, স্বাভাবিকভাবেই থাকবে না। তাহলে এর ক্ষেত্রে দেখো, প্রথমে বলছি আমাদের যেটা পাবো সেটা হচ্ছে এখানে দুটো, সেটা হচ্ছে একটা এই আর একটা হচ্ছে তার ঠিক পাশে দিয়ে এরকম করে ডট 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 দিয়ে এইখান থেকে আরেকটা নেমে আসবে, সেটা হচ্ছে একটা, সেটা হচ্ছে এই দুটোর নাম কি হবে? নাম এখানে দুটো সমান সমান, একটা হচ্ছে পাই 2px, একটা হবে পাই 2py। দিস আর অ্যাকচুয়ালি কল্ড ডিজেনারেট মলিকুলার অরবিটাল। এখানে তিনটে পিএই ছিল তোমার ডিজেনারেট, এখানে কিন্তু এগুলো যখন মলিকুলার অরবিটালে যাবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে। আর এটা কি হবে কে বলতে পারবে? সিগমা 2pz হবে, অর্ডার আমরা লিখেছিলাম ওখানে। এরপরে আমাদের এর করসপন্ডিং আমাদের অ্যান্টিবন্ডিংটা থাকবে, যেটা দুটো আছে তার করসপন্ডিং অ্যান্টিবন্ডিং। তাহলে এখানে আমরা কি পাবো? একটা পাই স্টার 2px, আর এই দিকটা হবে পাই স্টার 2py। ডট ডট করে যদি আমরা এখানে উপরের দিকে ড্র করি, তাহলে এখানে আমরা কি পাবো না সিগমা স্টার 2pz। ইয়েস অর নো? তাহলে এইরকম করে আমরা লিখতে পারি। এখানে তুমি একটা বক্স দিতে পারো, যেমন অন্যগুলোর ক্ষেত্রে বক্স দিলাম, বক্স এখানে দেখো ওইখানে আমরা তাই লিখেছিলাম, সিগমা 1s লেস দেন এইটা, লেস দেন এইটা, লেস দেন এরকম এরকম, এটা ইকুয়াল এনার্জি লিখেছিলাম থার্ড ব্র্যাকেট দিয়ে, এরকম দুভাবেই এখানে করা যায়। সো ইউ হ্যাভ টু বি মেমোরাইজ দিস অর দ্যাট। আর যদি তোমার এখানে এটা ছিল কার জন্য, তাহলে হলো আমাদের হাইড্রোজেন, লিথিয়াম, বোরন, বেরিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, এতদূর পর্যন্ত। আর যদি তোমাদের এখানে বেশি হয়, মানে অক্সিজেন, F2N2 মানে Ne2 আর কি যদি হয়, এখানে He2টা বাদ গেছে, He2 চাইলে তুমি এখানে লিখে দিতে পারো। এদের ক্ষেত্রে কি চেঞ্জ হবে তাহলে? এদের ক্ষেত্রে আমাদের এই পর্যন্ত সেম থাকবে, এই পর্যন্ত সেম থাকবে, মানে এখানে 1s এটা আমাদের তাই থাকবে, সিগমা 1s, সিগমা স্টার 1s, এটা তোমার 2s, এখানে তোমার থাকবে যেটা, সেটা হচ্ছে সিগমা 2s, এখানে তোমার যেটা হবে সেটা হচ্ছে সিগমা স্টার 2s। এইখানে যে আমাদের তিনটে করে ছিল, এখানে একটা দুটো তিনটে আর একটা দুটো তিনটে, এইখানে যে পি অরবিটাল গুলো আছে সেই পি অরবিটাল গুলোতে আমাদের এসে চেঞ্জ হবে। প্রথমে তোমার এইখানে যেটা আসবে সেটা চলে আসবে, প্রথমে আমাদের একটা মানে একটা যেটা সেইটা আগে আসবে, তারপর আমাদের দুটো ডিজেনারেটটা আসবে, তারপরে আমাদের চলে যাবে এখানে এই দুটোরই এটা থাকবে, দেখো দুটোর পাই স্টারটা থাকবে, আর সবসময় উপরে আমাদের এইটা থাকবে। তাহলে এগুলোর নাম কি হলো? এটা ছিল আমাদের সিগমা 2pz, এটা ছিল আমাদের পাই 2px, এটা ছিল পাই 2py। শুধু এইটুকু অংশ পার্থক্য, আমি একটু রেডিং করে দিই একটু, এই দুটো অংশই শুধু এখানটুকু পার্থক্য রয়েছে, হ্যাঁ বাকি সব সেম আছে, দেখো এখানেও তাই আছে। এখানে আমাদের এবার কি হবে না, এটা 2px পাই স্টার 2px, এটা হবে পাই স্টার 2py, আর এটা হবে আমাদের সিগমা স্টার 2pz। তো এই ছিল আমাদের যখন অক্সিজেন, ফ্লুরিন এবং নিয়ন এরকম হবে তখন এখানে থাকে। এবার পূর্ণ করার পদ্ধতি তোমরা জানো, এখানে যদি একটা থাকে এখানে একটা থাকে, তাহলে সেই দুটো এখানে আসবে, এরকম করে করে আমরা যাবো, দুটো আলাদা আলাদা দিকে থাকবে, এই দুটো আমাদের পরপর করে। তুমি এরকম ছবি করেও লিখতে পারো, অথবা আমরা এই লম্বা করে লিখেছিলাম এরকম করে আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের দুটো কন্ডিশন। তাহলে ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস টু, যেভাবে হয় তুমি এরকম ভাবে নাহলে ওইরকম ভাবে। এরপরে আমাদের কতগুলো দেখো আসবে, কখন মলিকুলটা স্টেবল হবে। তাহলে কন্ডিশন হচ্ছে এক নম্বরে আমাদের কি হতে পারে না, NB ইজ গ্রেটার দেন NA, মানে কি নাম্বার অফ ইলেকট্রন, ওকে নাম্বার অফ ইলেকট্রন। দেখো নাম্বার অফ ইলেকট্রন যদি বন্ডিং অরবিটালে বেশি হয় তাহলে মলিকুলটা কি হবে, স্টেবল মলিকুল হবে, নাম্বার অফ ইলেকট্রন। দু নম্বর কন্ডিশন হচ্ছে যদি NB লেস দেন NA হয়, NB লেস দেন NA হয় তাহলে
মলিকুল ইজ আনস্টেবল, তখন মলিকুলটা অস্থায়ী হবে। আর 3 নম্বরে যে দুটোরই সমান সমান হতে পারে, NB ইকুয়ালস টু Na, এক্ষেত্রেও মলিকুলটা আনস্টেবল হবে, তাহলেও মলিকুলটা আনস্টেবল। সো দিস ইজ দি অনলি কন্ডিশন, কি না, বন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা আমাদের সবসময় বেশি থাকতে হবে টোটাল, তাহলেই সেগুলো আমাদের এখানে মোর স্টেবল মলিকুল তৈরি করবে বেশি। আর 2 নম্বরে এটা যদি এ কন্ডিশন হয়, বি তে আমাদের ডেফিনেশন হচ্ছে বন্ড অর্ডার। আমরা বারবার এটা লিখবো না, আমরা বন্ড অর্ডারকে বিও লিখবো। ইন দ্যাট কেসেস বিও উইল বি ইকুয়ালস টু, তোমাদের মনে আছে কারু হাফ ইনটু, বলো, NB মাইনাস Na divided by 2. So this is the definition, number of electron in bonding orbital divided by number of electron, এই একটা হবে, এই একটা হবে না, সরি দুটো হাফ দিলে কি করে হবে, এরকম number of electron, total number of electrons in bonding orbital minus total number of electron in anti-bonding orbital divided by 2, তার জন্য আমরা হাফ দ্বারা আগে গুণ করি। তো এই বন্ড অর্ডার কি হতে পারে এবারে, ইফ BO is equals to 0 হতে পারে, 0 or নেগেটিভ, তাহলে কি হবে, 0 or নেগেটিভ হলে মলিকুলটা স্থায়ী না অস্থায়ী, বলো, দেন বল, তোমরা তো পড়েছো এগুলো সব, উপরটা দেখেই বলা যাবে মলিকুল ইজ আনস্টেবল হবে। তার মানে এইটাকে বেশি হতে হবে, মাইনাস হতে গেলে এইগুলো বেশি হতে, মানে এই কন্ডিশন, সো দিস উইল বি আনস্টেবল, এখানেও পাবো, এই ক্ষেত্রেও তাই পাবো, আনস্টেবল হবে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর শর্ত। 2 নম্বরে বলছে ইফ হায়ার বন্ড অর্ডারস মিন্স হায়ার বন্ড এনার্জি। ওকে, তুমি যদি হায়ার অর্ডার, তাহলে তখন হায়ার বন্ড এনার্জি তোমরা ওখানে পাবো। যেমন অক্সিজেন এবং নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা পাবো, দেখবে নাইট্রোজেনের, অক্সিজেনের বন্ড অর্ডার 2, ওর বন্ধন বিয়োজন শক্তি হচ্ছে 497, আর নাইট্রোজেনের বন্ড অর্ডার হচ্ছে 3, ওর হচ্ছে 945 কিলো জুল পার মোল। দ্যাটস নাইট্রোজেন ইজ মোর স্টেবল। তেমনি বন্ধন দৈর্ঘ্য তাই, হায়ার বন্ড অর্ডার মিনস কি হবে, লোয়ার বন্ড লেন্থ। এই কনসিকুয়েন্সেস গুলো আমরা খেয়াল রাখবো, বন্ড কনসিকুয়েন্সেস গুলো আমরা খেয়াল করবো। আর আমাদের লাস্ট আমি এখানে বক্স করে বলছি এদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যদি নো আনপেয়ার্ড ইলেকট্রন, ঠিক আছে, নো আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট, তাহলে একে আমরা কি বলবো এখানে, বলো, ডায়াম্যাগনেটিক, বাংলা হচ্ছে তিরশ্চুম্বকীয়, ডায়াম্যাগনেটিক, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বরে বলছে যদি আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকে, আনপেয়ার্ড, আমরা বলবো সবগুলো এক্সাম্পল হিসেবে আসবে আমাদের, আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট, তাহলে তখন এটা আমাদের কি হবে, প্যারাম্যাগনেটিক। দেখবে অক্সিজেন যেমন প্যারাম্যাগনেটিক হবে, হাইড্রোজেন আমাদের ডায়াম্যাগনেটিক হবে, কিন্তু অক্সিজেন আমাদের প্যারাম্যাগনেটিক হবে। তাহলে কেন হবে সেগুলো আমরা এখানে দেখব। ঠিক আছে, আচ্ছা, এরই সঙ্গে বলছে যদি ইফ, অন্য কালি দিয়ে দিই, ইফ any molecule বা species have fractional bond order, then the molecule is কি ম্যাগনেটিক হবে, প্যারাম্যাগনেটিক। মনে করো 2.5 1.5 বন্ড অর্ডার, তাহলে সেটা সবসময় আমাদের প্যারাম্যাগনেটিক হবে। এটা রুল হিসেবে আমরা এখানে ধরতে পারবো। দেখুন
তাহলে এই ছিল আমার মোটামুটি থিওরি পার্ট। এরপরে আমার শুধু এক্সাম্পল আছে যে কে এক্সিস্ট করবে কে করবে না। যেমন হাইড্রাইড আয়ন H2 মাইনাস এক্সিস্ট করবে কি করবে না। H2 নিশ্চয়ই এক্সিস্ট করে, এই জন্য জিজ্ঞাসা করছি না। H2 প্লাস এক্সিস্ট করবে কি করবে না। যদি করে এরা সবাই, তাহলে কে ডাইম্যাগনেটিক হবে, কে প্যারাম্যাগনেটিক হবে, কে বেশি স্টেবল হবে, কে কম স্টেবল হবে, এগুলো আমার শুধু বাকি থাকলো। আমি আজকে আর বলবো না, তোমরা ভালো করে থিওরিগুলো দেখে রাখো, পরের দিন আমরা শুধু এক্সাম্পলগুলো দেখবো। এক্সাম্পলগুলো বললেই আমাদের কাজটা হয়ে যাবে। কিভাবে কোশ্চেনটা করলাম দেখো, যেমন এই যে এমন করে হাইড্রাইড, তাহলে এই H2 মাইনাস, আমি একটা এখানে দেখিয়ে দিই যেটা লিখেছিলাম এখানে, সেটাকে কমসে কম দেখিয়ে দিই। দেখো এই যে তিনটে আমরা বললাম এখানে H2 প্লাস আর H2 মাইনাস। কোশ্চেন হচ্ছে কে এখানের মধ্যে তোমাদের বেশি স্টেবল, বা কোনটা এক্সিস্ট করে না কোনটা করে, বা প্রত্যেকের বন্ডরা। তাহলে আমাদের এখানে ছবি আঁকতে হবে আমাদেরকে। এক্ষেত্রে 1s সবার ক্ষেত্রে দেখো 1s আর কোনো চাপ নেই। তাহলে এখানে হচ্ছে সিগমা 1s2 সিগমা স্টার 1s0। এক্ষেত্রে কি হবে আমাদের সিগমা 1s1, এখানে একটা ইলেকট্রন থাকবে যেহেতু প্লাস আছে, সিগমা স্টার 1s0। এক্ষেত্রে কি হয়ে যাবে সিগমা 1s2 আর সিগমা স্টার 1s, একটা থাকবে, তিনটে ইলেকট্রন আছে, হিসেব করবো শুধু আর কিছু। তাহলে এবারে এদের ক্ষেত্রে বন্ড অর্ডার ইকুয়ালস টু হবে কত, 0 হবে। দেখো এটা না 2/2, এটা 1 হবে, 0 কেন হবে 1। 2 মাইনাস 0/2 মানে হচ্ছে 1। এখানে কত হবে 1 মাইনাস 0/2 মানে 0.5 হবে দেখো। আর এক্ষেত্রে 2 মাইনাস 1/2 মানে হচ্ছে 0.5 হবে। তাহলে সব থেকে বেশি স্টেবল কে হবে যদি কোশ্চেন করা হয় এখানে। সো দিস স্পিসিস ইজ মোস্ট স্টেবল, দ্যাট ইজ দি ফার্স্ট কোশ্চেন। দিস স্পিসিস ইজ মোস্ট স্টেবল। এগুলো আমরা পরের দিন করবো, বা তোমরাও দেখবে যে কিরকম ভাবে হচ্ছে। অ্যান্ড এটা কি হবে, ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? ডায়াম্যাগনেটিক। কেন না, একটাতেই দুটো ইলেকট্রন আছে, কোনো আনপেয়ার ইলেকট্রন এখানে নেই, সেই জন্য এটা আমাদের হবে ডায়াম্যাগনেটিক। বোঝা গেল? কিন্তু এরা দুজনেই দেখো লেস স্টেবল অ্যান্ড প্যারাম্যাগনেটিক হবে। দেখো হবে না, এখানেও একটা আনপেয়ার ইলেকট্রন আছে, এখানেও একটা এখানে আনপেয়ার ইলেকট্রন আছে, তার জন্য এখানে প্যারাম্যাগনেটিক। আচ্ছা, এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি কে বেশি স্টেবল হবে, এইটাই বেশি স্টেবল হবে, ঠিক আছে। লেস স্টেবল, কিন্তু এইটা আমাদের মাঝামাঝি থাকবে, কারণ এই যেহেতু অ্যান্টি বন্ডিং এ ওর একটা ইলেকট্রন আছে, তাহলে অ্যান্টি বন্ডিং এ থাকার জন্য এর স্থায়িত্ব কম হবে, সেই জন্য এর ক্ষেত্রে আমরা একে লিখবো লিস্ট স্টেবল। লিস্ট স্টেবল, যদিও বন্ড অর্ডার সেম, দেখো হ্যাঁ বন্ড অর্ডার সেম, প্যারাম্যাগনেটিকটাও ঠিক আছে, কিন্তু এটা লিস্ট স্টেবল হবে কারণ এর ক্ষেত্রে যেহেতু একটা আমাদের এইটা আছে বলে দ্যাট ইজ ওয়াই ইট ইজ লিস্ট স্টেবল। কারণ H2 প্লাস আয়নের অ্যান্টিবন্ডিং কক্ষকটি ফাঁকা, কিন্তু এক্ষেত্রে এটা 0 আছে, দেখো এই ক্ষেত্রে এটা 0 আছে, কিন্তু এর ক্ষেত্রে একটা আছে, যা স্থায়িত্ব হ্রাসের জন্য দায়ী। শুধু এইটুকু লিখলেই হবে তোমাদের, এটা এই জন্য দায়ী থাকবে। তাহলে এটা ছিল আমার ফার্স্ট কোশ্চেন। ফলে হাইড্রোজেনেরটা তোমাদেরকে আমি বলে রাখলাম, তোমরা হাইড্রোজেনেরটা এরকম করে পড়বে, তেমনি একই রকম ভাবে হিলিয়ামের গুলো তোমরা ট্রাই করবে। He2 ফার্স্ট হচ্ছে এক্সিস্ট করে কিনা, মানে কি বন্ড অর্ডার যদি 0 হয় তাহলে এক্সিস্ট করবে না, তাই না। He2 প্লাস এই দুটোর ক্ষেত্রে কে বেশি স্টেবল কে কম স্টেবল সেটা ট্রাই করবে, ঠিক আছে। এই একটাই শুধু হোমওয়ার্ক দেওয়া থাকলো, বাকিগুলো আমরা পরের দিন করবো। মানে 2s আসবে, যখন লিথিয়াম হবে তখন 2s থাকবে, বেরিলিয়াম হলে আবার 2p, এইসবগুলো আসবে। নাইট্রোজেন হলে আমাদের ফুললি 2p তে ইলেকট্রন চলে আসবে, তখন আমরা সেইভাবে সেইগুলোকে আঁকবো। তারপর অক্সিজেন আছে, ফ্লোরিন আছে, আর অক্সিজেন প্লাস অক্সিজেন মাইনাস। অক্সিজেনটাই বেশি ইম্পর্টেন্ট, পারক্সাইড আছে, ফ্লোরিন অণু আর নিয়ন অণু। এরপর আমাদের যেটা কার্বন মনোক্সাইড, এবং এর ক্ষেত্রে আমরা হেটারো অ্যাটমিক, এটা ছিল হোমো অ্যাটমিক ডায়াটমিক, আর এটা হবে আমাদের এই দেখো এই যে হেটারো নিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউলস, কার্বন মনোক্সাইড NO+, কম্পারিজন অফ VV ভার্সেস MOA+।
যাই হোক, এখানে এমোটা আমাদের মোর সায়েন্টিফিক হবে, সেই জন্য এমোটাই আমরা এখানে বেশি করে এখন প্রচলিত হয় এবং বেশি জিনিস আমরা এখানে এক্সপ্লেন করতে পারি। ঠিক আছে, পারলে আগামীকাল অথবা পরশু নিয়ে আমি তোমাদের সিলেবাসটা শেষ করে দেবো, আর একদিন আমার লাগবে, তাহলে এটা হয়ে যাবে। বলো, কারো কোনো জিজ্ঞাসা আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে? আকাশ, ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। হ্যাঁ।